হ্যালো স্টুডেন্ট, স্টুডার অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে ফার্স্ট আরম্ভ ব্যাচ। এটা তোমরা এনরোল করতে পারবে স্টুডার অ্যাপ থেকে। তো স্টুডার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং আরম্ভ ব্যাচের জন্য তোমরা এনরোল করে নাও এবং স্টুডারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আরো নতুন নতুন ফ্রি ভিডিও পাওয়ার জন্য। স্টুডার অ্যাপ থেকে আরম্ভ ব্যাচ এনরোল করার সময় তোমরা এই কোডটা ইউজ করলে তোমার 10 to 15% ডিসকাউন্ট পেয়ে যাবে ফার্স্ট 200 ছাত্রছাত্রীদের জন্য। হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 11 বীজগণিতের জটিল রাশির লেকচার 2 সম্পর্কে জানবো। এই লেকচার 2 এ আমরা ফার্স্ট লেকচারে আমরা যেগুলো জটিল রাশির সাধারণ বেসিক সম্পর্কে শিখেছি, এবার আমরা ডিটেইলসে শিখব আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের প্রকার এবং একের ঘনমূল ইত্যাদি। তাহলে দেরি না করে স্টার্ট করা যাক ক্লাস 11 বীজগণিত জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। দেখো আমরা আজকে কি কি পড়বো সেটা হচ্ছে ফার্স্টে আমরা দেখে নিই। প্রথমে আমরা আর্গুমেন্টের ধারণা যা শিখব, আর্গুমেন্টের কনসেপ্ট প্রথমে শিখব। টাইপ অফ আর্গুমেন্ট, আর্গুমেন্টের মানের টাইপ, এই টাইপ সম্পর্কে আমরা শিখব। আর হচ্ছে আমাদের যে চারটে কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট, চারটে পাদ, এবং চারটে পাদে যদি জটিল রাশি অবস্থান করে তখন আর্গুমেন্ট আমরা কিভাবে বের করব সেই সম্পর্কে আমরা জানবো। এবং আর্গুমেন্টের কিছু নিজস্ব ধর্ম রয়েছে, সেই ধর্মগুলো সম্পর্কে শিখব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট একের ঘনমূল নির্ণয় করব। দেখো একের বর্গমূল তো তোমরা নির্ণয় করতে পারোই, একের ঘনমূল আমরা শিখব। তো দেরি না করে স্টার্ট করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা শুরু করব হচ্ছে ক্লাস 11 বীজগণিত জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। দেখো কমপ্লেক্স নাম্বারে আমরা শুধুমাত্র এখানে আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব। আর্গুমেন্ট এর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে, তাহলে তোমরা সমস্ত ধরনের আর্গুমেন্ট বের করতে পারবে, যে কোনো জটিল রাশির আর্গুমেন্ট তোমরা বের করতে পারবে। দেখো রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার কি হয়, z সমান x প্লাস iy। z সমান x প্লাস iy এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা সাধারণ ফর্ম, যেখানে x y বাস্তব এবং i স্কয়ার ইজ ইকুয়াল টু -1, অথবা i কে আমরা রুট ওভার অফ -1 ও বলে থাকি। i মানে কি, i মানে হচ্ছে আয়োটা, যেটা আমরা ফার্স্টে শিখেছি। এবং x স্কয়ার প্লাস y স্কয়ার নট ইকুয়াল 0, x স্কয়ার y স্কয়ার কে কিন্তু 0 হওয়া চলবে না। তাহলে এমন একটা জটিল তল যেখানে p বিন্দুকে সূচিত করে এই z x প্লাস y। ধরো OP স্থানাঙ্ক অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, যেখানে আমরা ছবিতে দেখতেই পাচ্ছি। দেখো এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু হচ্ছে O। এখানে হচ্ছে Z রয়েছে, Z মানে হচ্ছে P বিন্দুটা রয়েছে। তাহলে P বিন্দু স্থানাঙ্ক x, y, দ্যাটস মিন z ইকুয়াল টু x প্লাস iy। দেখো এই OP যুক্ত করলে যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কোণ গেলে তবেই শুধুমাত্র ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা x অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ওই জন্য RE দ্বারা প্রকাশ করেছি, এবং y অ্যাক্সিসটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ, সেই জন্য আমরা এটাকে IMZ দ্বারা প্রকাশ করেছি। তাহলে দেখো এই যে OP যুক্ত করছি, এই OP টা কার সাথে সমান হবে, এটা মডুলাস z এর সাথে সমান হবে, mod of z। mod of z means root over of বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ স্কয়ার। তাহলে এটা স্কয়ার রুট, পুরোটা স্কয়ার রুট হবে, স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, যেটাকে আমরা স্মল r দ্বারা ডিনোট করছি। তাহলে এই OP হচ্ছে r অথবা মডুলাস অফ z। OP হচ্ছে মডুলাস অফ z অথবা r দ্বারা প্রকাশ করা হয়। চিত্রানুসারে দেখো আমরা x এর মান যদি r cos θ এবং y এর মান যদি r sin θ ধরি,
তাহলে দেখো এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে সেই জন্য আমরা x সমান r cos θ এটাকে 1 নম্বর সমীকরণ এবং y সমান r sin θ এটাকে 2 নম্বর সমীকরণ আকারে ধরে নিলাম। এখন থিটার যেসব মানে x সমান r cos θ এবং y সমান r sin θ সমীকরণ দুটি সিদ্ধ হয় একই সাথে, মানে থিটা যে মানগুলো ধারণ করলে উপরের যে সমীকরণগুলো ধরেছি x সমান r cos θ এবং y সমান r sin θ এই সমীকরণটা সিদ্ধ হয়, তাকে এই যে z সমান x প্লাস iy জটিল রাশির অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা হয়। মানে থিটা যে মানগুলো ক্যারি করবে, দেখো এই যে OP x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, এই থিটা অ্যাঙ্গেলটার মান যা হবে সেগুলোই হবে অ্যামপ্লিটিউড। তাহলে দেখো অ্যামপ্লিটিউড সম্পর্কে তোমাদের একটু ধারণা নিশ্চয়ই চলে আসছে যে থিটার মানগুলোই হবে নির্ণয় অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। এবার দেখো আমরা আর্গুমেন্ট সম্পর্কে ধারণা জানবো। দেখো যদি z সমান x প্লাস iy হয় একটা কমপ্লেক্স নাম্বার, z is equal to x plus iy, তাহলে দেখো এইটার আমরা কিভাবে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বের করব। দেখো এটা আমরা অ্যাক্সিস করে টেনে নিই, একটা x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। x অ্যাক্সিস means রিয়েল অ্যাক্সিস and y অ্যাক্সিস means ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এটা y অ্যাক্সিস সূচিত হচ্ছে, এটা x অ্যাক্সিস দ্বারা সূচিত হচ্ছে। দেখো x প্লাস iy ধরি, এটাকে 1 প্লাস i ধরি, তাহলে আমাদের উদাহরণস্বরূপ বুঝতে সুবিধা হবে। z is equal to 1 plus i, বা 1 প্লাস আয়োটা, একটা কমপ্লেক্স নাম্বার z is equal to 1 প্লাস আয়োটা। তাহলে এখানটায় যদি কোনো একটা বিন্দু p হয়, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু O। তাহলে দেখো O থেকে P যুক্ত করার পর x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে, এই থিটাটাই হবে নির্ণয় অ্যামপ্লিটিউড। দেখো এই থিটার মান আমরা কিভাবে পাবো, x সমান r cos θ y সমান r sin θ দিয়ে পেয়ে যাব, অথবা দেখো 1 প্লাস iy যেহেতু ধনাত্মক দিকের সাথে এটা যেহেতু থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এর অ্যামপ্লিটিউডটা হবে tan θ, এর অ্যামপ্লিটিউড আসবে tan θ is equal to y by x modulus of y by x, that's mean 1 by 1। এটাকে আমরা tan pi by 4 ফরম্যাটে ভাঙতে পারবো, কারণ 1 আসবে। তাহলে therefore theta is equal to pi by 4, theta is equal to pi by 4। দেখো এইটাই হচ্ছে নির্ণয় অ্যামপ্লিটিউড। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি তোমার আলফা হয়, তাহলে আলফার মান হবে pi by 4, যদি থিটা হয় তাহলে হবে pi by 4। তাহলে এই p বিন্দুটা যদি প্রথম পাদে না থেকে যদি দ্বিতীয় পাদে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড কত পাবো। দেখো একই নিয়মে একটা অ্যাক্সিস টেনে নিই, ধরে নাও এক্ষেত্রে z সমান 1 মাইনাস 1 প্লাস আয়োটা, মাইনাস প্লাস মাইনাস কমা প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টের চিহ্ন। দেখো এখানে যদি কোন একটা বিন্দু P হয়, P বিন্দু স্থানাঙ্ক -1,1, তাহলে দেখো OP যুক্ত করলে এক্ষেত্রে OP পুরো যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা যদি থিটা হয়
তাহলে অবশিষ্ট কোনটা কোনটা কত হবে? আলফা হবে। দেখো এখানে আলফার মান কত হবে? আলফার মান হবে পাই মাইনাস থিটা। আলফার মান আসবে পাই মাইনাস থিটা। তাহলে দেখো এখানে আমরা tan থিটার মান আমরা বের করতে পারবো। tan থিটার মান আমরা tan ইনভার্স y বাই x পুট করে দিতে পারবো। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমাদের অ্যামপ্লিটিউডটা আসবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। y বাই x means modulus of y by x, 1 by minus 1। pi minus tan inverse 1, that means tan inverse 1, that's mean pi by 4, pi by 4, অ্যানসার আসবে 3 পাই বাই 4। দেখো এই যে আমরা পাই থেকে মাইনাস করলাম, এগুলো আমরা হচ্ছে অ্যামপ্লিটিউডের মুখ্য মান বের করলাম, প্রিন্সিপাল ভ্যালু বের করলাম। তাছাড়াও অ্যামপ্লিটিউডের জেনারেল ভ্যালু বের করা যায়, সাধারণ মান। জেনারেল ভ্যালু যা খুশি হতে পারে, যেমন প্রথম ক্ষেত্রে জেনারেল ভ্যালু পাই প্লাস পাই বাই 4, 2 পাই প্লাস পাই বাই 4, 4 পাই প্লাস পাই বাই 4, 6 পাই প্লাস পাই বাই 4, 8 পাই প্লাস পাই বাই 4। এভাবে যত খুশি আমরা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট আমরা বের করতে পারি। তাহলে যেহেতু একাধিক আর্গুমেন্ট বেরিয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে গণিতজ্ঞরা আর্গুমেন্টকে হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। তাহলে দেখো আমাদের আর্গুমেন্টের মান পাই এর চেয়ে বেশি হবে, মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। তাহলে এর মধ্যে আমরা যে কোনো আর্গুমেন্ট আমরা বের করতে পারবো, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ওপেন ইন্টারভ্যাল মাইনাস পাই টু ক্লোজ ইন্টারভ্যাল পাই। ওপেন ইন্টারভ্যাল মাইনাস পাই টু ক্লোজ ইন্টারভ্যাল পাই, এর মধ্যে যে কোনো ধরনের আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। এর মধ্যে যে আর্গুমেন্ট গুলো বেরাবে সেগুলো সবসময় প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বেরাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এছাড়া যে 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, এই যে আর্গুমেন্ট গুলো আমি বলছিলাম, এগুলো সবগুলো হচ্ছে জেনারেল ভ্যালু, সাধারণ আর্গুমেন্ট। আর আমরা পাবো, বের করব হচ্ছে মুখ্য মান। যদি কোশ্চেনে কিছু উল্লেখ না করা থাকে, তোমরা সব সময় প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বের করবে। ঠিক আছে স্টুডেন্ট, এই সম্পর্কে ডিটেইলসে আমরা একটু পরে জানবো। দেখো এই যে আমি সাধারণ ভ্যালু আর মুখ্য মান বলছিলাম, সেগুলো সম্পর্কে জানবো যে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডের মান দুই প্রকারের হতে পারে। মানটা শুধুমাত্র একটা হচ্ছে সাধারণ মান, আর একটা হচ্ছে মুখ্য মান। সাধারণ মান হচ্ছে জেনারেল ভ্যালু, মুখ্য মান হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। দেখো স্পষ্টতই যে আমরা যে সমীকরণগুলোকে ধরেছিলাম যে z সমান x প্লাস iy, z সমান x প্লাস iy, আমরা সমীকরণগুলো কি ধরেছিলাম যে x is equal to r cos theta, x is equal to r cos theta and y is equal to r sin theta। y is equal to r sin theta। দেখো এখানে থিটার বিভিন্ন মানের জন্য এই সমীকরণগুলো সিদ্ধ হতে পারে। থিটা অনেক মানের সাপেক্ষে এই x সমান r cos theta এবং y সমান r sin theta, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দিয়ে রেখেছিলাম অনেক আগেই। তাহলে সেই সমীকরণগুলো যুগ্মভাবে সিদ্ধ হতে পারে। সেহেতু কোন জটিল রাশির আর্গুমেন্ট অসংখ্য হতে পারে, কোন জটিল রাশির সিঙ্গেল আর্গুমেন্ট পাওয়া তাহলে সম্ভব নয়। তাহলে আমরা একাধিক আর্গুমেন্ট পেতে পারি।
এই সকল মানকে জটিল রাশির আর্গুমেন্টের সাধারণ মান বা জেনারেল ভ্যালু বলে থাকি। এবং একে রিপ্রেজেন্ট কিভাবে করা হয় দেখো, জেনারেল আর্গুমেন্টে আর্গুমেন্ট লিখে জেড লিখে দেওয়া হয়, অথবা অ্যামপ্লিটিউড লিখে জেড দিয়ে দেওয়া হয়, অথবা এক্সামিনাররা এভাবেও লিখে এএমপি জেড আর্গুমেন্ট জেড। এইভাবে লেখা থাকলে তোমরা বুঝে নেবে যে আমাদেরকে সবসময় জেনারেল আর্গুমেন্ট বের করতে বলছে। যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে হয় তখন কিভাবে হবে দেখো, এই সব মানের মধ্যে থিটার যে সকল মান -পাই টু +পাই, দেখো -পাই ওপেন ইন্টারভ্যাল দেওয়া রয়েছে, +পাই ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া রয়েছে, মানে -পাইটা বাদ দিয়ে বাকি সমস্ত গুলো নেওয়া হবে, আর এখানে +পাইটা ইনক্লুডেড হবে +পাই সহ, অথবা -পাই টু +পাই, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, -পাই less than equal theta less than theta less than equal phi, এই পরিসরের মধ্যে মানে এই ইন্টারভ্যালটার মধ্যে অবস্থিত তাকে জটিল রাশির আর্গুমেন্টের মুখ্য মান বলা হবে। দেখো এই ইন্টারভ্যালের মধ্যে থিটার যে যে মানগুলো আমরা পাবো, যে মান মানে একটাই মান পাবো, যে মানগুলো পাবো সেটাই হবে আর্গুমেন্টের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। ওকে ডিয়ার স্টুডেন্ট, বোঝা গেল আর্গুমেন্টে কখন জেনারেল মান পাবো আর কখন প্রিন্সিপাল মান পাবো। ওকে, কোন জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলতে সাধারণত আমরা মুখ্য মানকেই বোঝাই। যদি কোশ্চেনে আমাদের অ্যামপ্লিটিউডের সম্পর্কে কিছু উল্লেখ না থাকে, তোমরা সব সময় মুখ্য মানই বের করবে এইচএস এ। ওকে, একে আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে হচ্ছে এক ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হবে। দেখো কেন আমরা ডবল ট্রিপল বা চারটে করে মান পেয়ে যাচ্ছি সাধারণ আর্গুমেন্টে। দেখো cos 2n পাই প্লাস থিটা, দেখো n বিলংস টু z, z মিন্স অখণ্ড সংখ্যা। দেখো n এর পরিবর্তে তোমরা অখণ্ড সংখ্যা বসাও, 1 বসালে 2 পাই, 2 বসালে 4 পাই, 3 বসালে 6 পাই। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু cos থিটা পাবো, পুরো সেম এখানটা তো একই কেস হবে। 1 বসালে 2 পাই, 3 বসালে 4, 2 বসালে হচ্ছে 4 পাই, 3 বসালে 6 পাই, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু sin থিটা মান পাবো। দেখো আমরা বিভিন্ন কন্ডিশনে আমরা থিটার মান কিন্তু একই রয়ে যাচ্ছে, রেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু থিটার মানগুলো একই রয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা এই ক্ষেত্রে জেনারেল মান পাচ্ছি বা অসংখ্য আর্গুমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে অসংখ্য আর্গুমেন্টগুলোকে যখন আমরা পাবো তখন সেগুলো আমরা জেনারেল ভ্যালু হিসেবে বা জেনারেল আর্গুমেন্টের পর্যায়ে ফেলবো। যখন আমাদেরকে মুখ্য মান বের করব তখন -পাই টু +পাই এই ইন্টারভ্যাল বা এই পরিসরের মধ্যে যে সমস্ত থিটার মান পাবো সেগুলো হচ্ছে আর্গুমেন্ট, থিটার মান একটাই পাওয়া যাবে। সেজন্যই z সমান x প্লাস iy জটিল রাশির আর্গুমেন্ট মান থিটা যদি হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট z প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু z। ওকে ডিয়ার স্টুডেন্ট, এতদূর সম্পর্কে আমাদেরকে আর্গুমেন্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে আর্গুমেন্ট জিনিসটা কি, বা আর্গুমেন্টকে কখন আমরা জেনারেল ভ্যালু বা কখন আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করব। ঠিক আছে, এবার যদি আমাদের যে চারটে কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট, চারটে পাদে যদি কমপ্লেক্স নাম্বার অবস্থান করে, প্রত্যেক পাদের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট নির্ণয় করব কিভাবে, দেখো সেটা আমরা এখানে থেকে শিখব। দেখো জটিল রাশির আর্গুমেন্ট নির্ণয়, প্রথম ক্ষেত্রে প্রথম পাদের জন্য আমরা জটিল রাশির আর্গুমেন্ট বের করব। দেখো z is equal to x plus iy এর আর্গুমেন্ট যখন x greater than 0 y greater than 0। দেখো এটা দেখে আমরা বুঝতে পারছি এটা আমাদের প্রথম পাদে থাকবে। যেহেতু x এবং y উভয় ধনাত্মক, দেখো ছবিতে, তাহলে p x, y বিন্দুটি এই যে আর্গন তলে প্রথম পাদে থাকবে বা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। ধরি জটিল রাশি z এর আর্গুমেন্ট হচ্ছে থিটা। ওকে, z এর আর্গুমেন্ট থিটা এবং আলফা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ। আলফা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, তাহলে tan আলফা আমরা কত পাবো দেখো, tan আলফা is equal to modulus of y by x, modulus of y by x। modulus of y by x
ওকে, তাহলে চিত্র থেকে দেখো, চিত্র থেকে যে এই যে থিটা, এই থিটাটা কার সাথে সমান, যেহেতু সূক্ষ্মকোণ আলফা তাহলে আলফার সাথে সমান। আর আলফাটা আমরা এখান থেকে পেয়ে যাব tan ইনভার্স y বাই x। যেহেতু x ও y উভয়ই ধনাত্মক, তাহলে এই যে z যে জটিল রাশিটা এর আর্গুমেন্ট হবে থিটা। যেহেতু x অক্ষের ধনাত্মক দিকে যেটা যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে আর্গুমেন্ট, তাহলে থিটা মান কত হবে tan ইনভার্স y বাই x। তাহলে প্রথম পাদে তাহলে খুবই সিম্পল, দেখো tan ইনভার্স y বাই x, আমরা আর্গুমেন্ট খুব সহজে বের করে ফেললাম। থিটা সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই x। ওকে, মডুলাসটা অবশ্যই ব্যবহার করবে। যদি থিটাটা, যদি এই p বিন্দুটা প্রথম পাদে না থেকে দ্বিতীয় পাদে থাকে, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, দেখো z সমান x প্লাস i y এর আর্গুমেন্ট নির্ণয় যখন z লেস দেন 0 y গ্রেটার দেন 0, তাহলে আমাদের বিন্দুটা দ্বিতীয় পাদে রয়েছে। তাহলে দেখো দ্বিতীয় পাদে যেহেতু রয়েছে, তাহলে x এটা লেস দেন 0 আসবে, x লেস দেন 0 এবং y গ্রেটার দেন 0। সুতরাং px, y বিন্দুটা r1 তলে দ্বিতীয় পাদে থাকবে। ধরি z বিন্দুর আর্গুমেন্ট হচ্ছে থিটা, আমরা থিটা বের করে নিচ্ছি। দেখো থিটাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে, ছবিতে দেখো পাই মাইনাস আলফা কোণ উৎপন্ন করেছে। দেখো এই ওপিটা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই যে পুরো যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করেছে ওটা হচ্ছে থিটা সমান, এটা হচ্ছে থিটা সমান পাই মাইনাস আলফা। ছবিতে দেখো পাই মাইনাস আলফাই হবে, কারণ পুরো অ্যাঙ্গেলটা পাই আর ভেতরে দিকটা আলফা, তাহলে মাইনাস করলে পাই মাইনাস আলফা পাবো। তাহলে পাই মাইনাস আলফা করলে এই কোণটা পাই মাইনাস আলফাই হচ্ছে। তাহলে এখানে হচ্ছে tan আলফা সমান কত হবে, মডুলাস অফ y বাই x। সেম একই প্রসেস, মডুলাস অফ y বাই x। দেখো যেহেতু এখানে মডুলাস অফ y বাই x পাচ্ছি, তাহলে দেখো এখানে যে অ্যামপ্লিটিউডটা হবে, সেই অ্যামপ্লিটিউডটা হবে থিটা সমান, এটা আমরা উপরটাই করে দিচ্ছি, থিটা সমান পাই মাইনাস আলফা। আর দেখো আলফার মানটা আমরা একটু আগে বের করেছি, আলফা সমান কত আসবে, tan ইনভার্স y বাই x। তাহলে আমরা লিখব পাই মাইনাস tan ইনভার্স mod অফ y বাই x। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা মডুলাস কিন্তু অবশ্যই ব্যবহার করবে, tan ইনভার্স মডুলাস অফ y বাই x। দেখো এটা আমরা আর্গুমেন্ট হিসেবে বের করলাম। এখানে যে অ্যাঙ্গেলটা সূক্ষ্মকোণ আলফা উৎপন্ন হয়েছে, এই আলফার জন্য কিন্তু অ্যামপ্লিটিউড হবে না, কারণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে, আমরা একটু আগে শিখলাম তো পাই টু মাইনাস পাই হবে না তার আগে অবধি। তাহলে তার আগে যদি হবে, দেখো তাহলে এখান থেকে পুরো অ্যাঙ্গেলটা এরকম করে 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 এবং ওপি পর্যন্ত এখান পর্যন্ত আসছে। তাহলে পুরো অ্যাঙ্গেলটা পাই থেকে থিটা মাইনাস করলে তবে পাওয়া যাবে, এই পাই থেকে আলফা মাইনাস করলে তবে পাওয়া যাবে, কারণ ভেতরে কোণটা আলফা। ওকে স্টুডেন্ট, ওই জন্য আমরা লিখছি tan মাইনাস পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তোমরা এইভাবে অ্যামপ্লিটিউড বের করবে যে অ্যামপ্লিটিউড z ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। ওকে, দেখো এরপরে আমরা থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য দেখব। দেখো থার্ড কোয়াড্রেন্টে কোনো যদি জটিল রাশি থাকে, যে z সমান x প্লাস iy জটিল রাশির আর্গুমেন্ট নির্ণয় করো যখন x লেস দ্যান 0 এবং y লেস দ্যান 0, দেখো দুটোই নেগেটিভ। তাহলে p বিন্দুটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। দেখো থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হলে দেখো এই অ্যাঙ্গেলটা আমাদের আলফা কোণ উৎপন্ন করেছে, সূক্ষ্ম কোণটা OP, x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে। এখন কিন্তু আমরা কিন্তু উপরের দিকের অ্যাঙ্গেলটা দেখব না, কারণ যেহেতু আমাদের অ্যামপ্লিটিউড মুখ্য মান নির্ণয়ের সময় থিটাটা মাইনাস পাই চেয়ে বড় এবং প্লাস পাই থেকে ছোট অথবা সমান হয়,
সেই জন্য আমরা কিন্তু আমরা নিচের দিকের অ্যাঙ্গেলটা দেখব। এক মিনিট, সেই জন্য আমরা নিচের দিকের অ্যাঙ্গেলটা দেখব। দেখো নিচ থেকে এই অ্যাঙ্গেলটা হবে মাইনাস পাই প্লাস আলফা। মাইনাস পাই প্লাস আলফা কি করে হচ্ছে দেখো, যেহেতু x লেস দেন 0 y লেস দেন 0, সুতরাং আর্গন তাহলে এই যে px, y বিন্দুটা তৃতীয় পাদে অবস্থিত হবে, অবশ্যই হবে। z এর আর্গুমেন্ট থিটা এবং আলফা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, আলফা কোণটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। এক্ষেত্রে tan আলফা সমান কত হবে? এক্ষেত্রে আমরা tan আলফা সমান পাবো y বাই x। tan আলফা সমান হচ্ছে মডুলাস অফ y বাই x একবারে লিখতে পারো, অথবা তোমরা শুধু x y বাই x এখানটা লিখলেও চলবে। চিত্র থেকে পাই দেখো এই যে পুরো অ্যাঙ্গেলটা তো মাইনাসের দিকে, তাহলে পাই মাইনাস আলফা করে দেওয়া যাক। তাহলে মাইনাসের দিকে যেহেতু, সেজন্য এটা মাইনাস পাই মাইনাস আলফা, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও ব্র্যাকেটের মধ্যে এটা, তাহলে কি পাবো? প্লাস আলফা মাইনাস পাই। আর আলফার মান আমরা একটু আগে বের করে রেখেছি, এখান থেকে পাবো যে আলফা সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই x। দেখো সেই জন্য এটা মাইনাস পাই আমরা প্রথমে লিখলাম, আর আলফা ভ্যালুটা আমরা পরে পুট করলাম যে tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তোমরা কিন্তু মডুলাস অবশ্যই ব্যবহার করবে। ওকে, দেখো তৃতীয় পাদে থাকলে আমরা কিভাবে অ্যামপ্লিটিউড বের করব আমরা পেয়ে গেলাম। দেখো তৃতীয় পাদে থাকলে কিন্তু আমরা ঋণাত্মক দিক, মানে এই নিচের দিকটা x অক্ষের ঋণাত্মক দিক, যদি x অ্যাঙ্গেলটা যদি ধনাত্মক মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে, তাহলে ক্লকওয়াইজ ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে। সেই জন্য আমরা মাইনাসে বের করলাম মাইনাস অফ পাই মাইনাস আলফা, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, সেই জন্য আলফা মাইনাস পাই এসেছে। আলফার পরিবর্তে আলফার মান বসিয়ে দিয়েছি tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তাহলে দেখো আমরা কোনো জটিল রাশির তৃতীয় পাদে থাকলে আমরা তার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট আমরা বের করে নিতে পারবো। একই নিয়মে দেখো কোন বিন্দু যদি জটিল রাশি চতুর্থ পাদে ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে তার আমাদের অ্যামপ্লিটিউড কিভাবে বের করব? z iy জটিল রাশির আর্গুমেন্ট নির্ণয় যখন x গ্রেটার দেন 0 এবং y লেস দেন 0, তাহলে বোঝা যাচ্ছে যে বিন্দুর চতুর্থ পাদে অবস্থিত। যেহেতু x গ্রেটার দেন 0 এবং y লেস দেন 0, সুতরাং আর্গন তাহলে px, y বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত হবে। ধরা যাক z এর আর্গুমেন্ট থিটা এবং আলফা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেখানে আমরা tan আলফা ইজ ইকুয়াল টু পেয়ে যাব y বাই x। tan আলফা ইজ ইকুয়াল টু y বাই x। তাহলে সুতরাং x এখানে হচ্ছে x গ্রেটার দেন 0 এবং y লেস দেন 0 হবে। এটা x গ্রেটার দেন 0 এবং y লেস দেন 0 এই পোরশনটা। তাহলে এটা আমি নিচে লিখে দিচ্ছি, দেখো এই জায়গাটা একটু কারেকশন আছে, যে এটা x লেস দেন 0, y গ্রেটার দেন 0। যেহেতু x লেস দেন 0 এবং y গ্রেটার দেন 0, তাহলে z সমান x প্লাস iy জটিল রাশির আর্গুমেন্ট হবে থিটা। যেহেতু দেখো থিটা চতুর্থ পাদে অবস্থিত এবং দেখো এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে। ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলে যদি সূক্ষ্মকোণটা থিটা আলফা হয়, তাহলে অ্যামপ্লিটিউড যদি থিটা হয়, তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা। থিটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা, আর আলফার মান তো আমরা এখান থেকে পেয়ে যাব tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তাহলে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, মডুলাস অফ y বাই x। ফোর্থ কোয়াড্রেন্টে যদি কোনো জটিল রাশির আর্গুমেন্ট বের করতে হয়, তাহলে আমরা এইভাবে জটিল রাশির আর্গুমেন্ট বের করে নেব। দেখো আর্গুমেন্ট সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। প্রয়োজন অনুযায়ী তোমাদের প্রত্যেকটা কোয়াড্রেন্টের আর্গুমেন্ট নির্ণয়ের সূত্রগুলো লিখে নিতে পারো। থিটা মিন্স মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। ওকে স্টুডেন্ট, এইভাবে তোমরা আর্গুমেন্টগুলো বের করে নেবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য আমরা আর্গুমেন্টের জন্য আমরা সেপারেট ভিডিও করলাম। আর্গুমেন্ট সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকবে না, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট,
নেক্সট আমরা যে বিষয়টাই শিখব, দেখো সেই বিষয়টা কমপ্লেক্স নাম্বারেরই একটা পার্ট। সেটা হচ্ছে আমরা শিখব যে একের ঘনমূল নির্ণয়। দেখো 1 এর ঘনমূল নির্ণয় আমরা কিভাবে করতে পারি। দেখো একের বর্গমূল নির্ণয় তো আমরা শিখেছি যে একের বর্গমূল হচ্ছে +-1, একের যদি বর্গমূল নির্ণয় করা হয়, তাহলে একের ঘনমূল নির্ণয় করলে কি হবে। দেখো ঘনমূল কথাটার সঙ্গে তোমরা বুঝতে পারছো যে যখন বর্গমূল হবে তখন x এর দুটো মান পাওয়া যাবে, এবার যখন ঘনমূল হবে তখন অবশ্যই x এর তিনটে মান পাওয়া যাবে। তাহলে একের যদি ঘনমূল নির্ণয় করি তাহলে ঘনমূল কটা পাওয়া যাবে, আমরা ঘনমূল তিনটে পাবো অবশ্যই, কারণ বর্গমূলের ক্ষেত্রে +1 -1 পাচ্ছি দুটো, তাহলে ঘনমূলের ক্ষেত্রে আমরা তিনটে পাবো অবশ্যই, যেহেতু ঘাত 3 রয়েছে। তাহলে দেখো ঘনমূল নির্ণয়ের আগে তোমরা যারা নতুন এসেছো তোমরা স্টুডিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরো নতুন নতুন ফ্রি ভিডিও পাওয়ার জন্য। সেটা ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার মতো আরো কোয়ালিটি টিচারদের ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলো এক্সপেরিয়েন্স নিতে পারবে। এবং তোমরা স্টুডিয়ার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং সেখানে ক্লাস 11-12 এর আরম্ভ ব্যাচের জন্য এনরোল স্টার্ট হয়ে গেছে, তোমরা এনরোল করতে পারবে। তো দেরি না করে ডিয়ার স্টুডেন্ট তোমরা এক্ষুনি যাও এবং সেখান থেকে এনরোল করে নাও। তাহলে স্টার্ট করা যাক একের ঘনমূল নির্ণয়। তাহলে ধরা যাক যে একের ঘনমূল হচ্ছে x, তাহলে দেখো যেহেতু একের ঘনমূল x, তাহলে এটা কিউব রুট অফ 1 = x হবে। এটা কিউব রুট অফ 1, কিউব রুট অফ 1 = x। তাহলে দেখো এটাকে যদি আমরা উভয় পক্ষে ঘন করে নিই তাহলে আমরা এই জিনিসটা পাবো যে x³ = 1। 1 টাকে পক্ষান্তর করে বাম দিকে নিয়ে চলে আসো, x³ - 1 সমান হচ্ছে 0। একে উৎপাদক বিশ্লেষণের সূত্রে ভেঙে নাও, a - b * a² + ab + b² = 0। হয় অথবা করে নাও, হয় করলে আমরা x - 1 সমান 0 পাচ্ছি, তাহলে সেখান থেকে x এর মান পেয়ে যাচ্ছি 1। দেখো অথবা যদি করি তাহলে এই পুরো ব্র্যাকেটটা সমান 0 হবে, x² + x + 1 সমান 0। দেখো এই যে 0 পেলাম, এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। দেখো x এর মান আমরা কি করে বের করব। দেখো এই যে দ্বিঘাত সমীকরণ, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ আকারে আছে, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারবো না, মিডল ফ্যাক্টর তো হবেই না। তাহলে একে আমরা কিভাবে সমাধান করব, একে সমাধান করার জন্য আমরা শ্রীধরাচার্যের সূত্র ব্যবহার করব। শ্রীধরাচার্যের সূত্র ব্যবহার করব। দেখো শ্রীধরাচার্যের সূত্রটা তোমরা একবার রিমাইন্ডার নিয়ে নাও, x = -b ± √b² - 4ac হোল ডিভাইডেড বাই 2a। এটাই তো ছিল তোমার ক্লাস 10 এর শ্রীধরাচার্যের সূত্র, এটা ব্যবহার করতে। দেখো এই সূত্রের সাহায্যে আমরা x এর মান বের করব এখান থেকে। তাহলে দেখো স্টুডেন্ট এখানে আমরা লিখতে পাবো অতএব therefore x = আমরা সূত্রটা লিখব না, ডাইরেক্ট মান বসিয়ে দেব। দেখো x² এর সহগকে আমরা a দ্বারা প্রকাশ করি, x এর সহগকে আমরা b দ্বারা প্রকাশ করি এবং লাস্টের ধ্রুবক রাশিটা c দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এটা কি হবে -b, তাহলে -1 প্লাস মাইনাস √b² মানে 1 মাইনাস 4ac, তাহলে 4 * a * c মানে 4 হোল ডিভাইডেড বাই 2a মানে হচ্ছে 2। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা সরল করি পরের লাইনে, বা x সমান -1 প্লাস মাইনাস √of, দেখো 1 - 4 মানে -3 আসবে, হোল ডিভাইডেড বাই 2, হোল ডিভাইডেড বাই 2। তাহলে বা x সমান -1 প্লাস মাইনাস, আগেটা মাইনাস চিহ্ন আসেনি, প্লাস মাইনাস
দেখো রুট ওভার অফ -1 মানে হচ্ছে i, সেটা আমরা কমপ্লেক্স নাম্বার স্টার্ট যখন হয় তখনই শিখে গেছি। তাহলে রুট ওভার অফ -1 মানে হচ্ছে i, তাহলে i রুট ওভার অফ 3 হোল ডিভাইডেড বাই 2। দেখো এখান থেকে আমরা x এর কিন্তু দুটো মান পেয়ে যাচ্ছি, এটা -1 প্লাস i রুট ওভার 3/2, এটা -1 মাইনাস i রুট ওভার 3/2। দেখো এই যে আমরা x এর ঘনমূল বের করলাম, তাহলে দেখো x এর আমরা তিনটে ভ্যালু পেলাম। একটা ভ্যালু হচ্ছে 1, আরেকটা ভ্যালু হচ্ছে -1 প্লাস i রুট ওভার 3 হোল বাই 2, আরেকটা হবে -1 মাইনাস i রুট ওভার 3 হোল বাই 2। তাহলে দেখো এই যে আমরা x এর তিনটে ভ্যালু পেলাম, এই তিনটে ভ্যালু হচ্ছে একের ঘনমূল। তাহলে দেখো একের ঘনমূলগুলো আমরা এখানটা লিখে নিচ্ছি। একের ঘনমূলগুলি হবে therefore 1 এর ঘনমূল। তাহলে 1 এর ঘনমূলগুলি কি কি হবে? 1 এর ঘনমূলগুলি আমরা নেক্সট লাইনে লিখে নিচ্ছি, এটা সেপারেট করে নিই। তাহলে এখন 1 এর ঘনমূলগুলো আমরা পাচ্ছি, এটা 1 তো আমরা পাচ্ছি 1 এর ঘনমূল। 1 এর ঘনমূল x এর একটা মান 1 এর মধ্যে বেরিয়েছে, তাহলে 1 কমা নেক্সট মানটা কত হবে? -1 প্লাস i রুট ওভার 3 হোল ডিভাইডেড বাই 2 -1 মাইনাস i রুট ওভার 3 হোল ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই যে তিনটে মান আমি লিখলাম 1 -1 প্লাস i রুট ওভার 3 হোল বাই 2 -1 মাইনাস i রুট ওভার 3 হোল বাই 2, এইগুলো হচ্ছে একের ঘনমূল। দেখো এই যে একের ঘনমূল রয়েছে, এই একের ঘনমূলগুলোর নাম রয়েছে, দ্যাট ইজ আমরা দ্যাট ইজ দ্বারা প্রকাশ করছি i ডট e, দ্যাট ইজ ফার্স্টের 1টা 1 আমরা লিখে নিলাম। ওকে, এই যে মাঝখানে এটা লেখা রয়েছে -1 প্লাস i রুট ওভার 3 হোল বাই 2, এটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করছি। তাহলে এটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করছি। দেখো ওমেগাটা কি রকম চিহ্ন? w এর মতো হবে, শুধুমাত্র এগুলো উপরের সংখ্যার লাইনটা একটু বাঁকিয়ে দেবে। এটাকে আমরা ওমেগা স্কয়ার দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে এটাকে আমরা ওমেগা বলছি কেন? দেখো ওমেগা হচ্ছে একটা গ্রিক অক্ষর, যেটা তোমরা আগেই শিখেছো, যে যেমন আয়োটা হচ্ছে একটা গ্রিক অক্ষর আয়োটা, আলফা বিটা গামা একটা গ্রিক, এগুলো গ্রিক অক্ষর, থিটা ফাই এগুলো গ্রিক অক্ষর, সেরকম আলফা এই ওমেগা হচ্ছে একটা গ্রিক অক্ষর। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই ওমেগা হচ্ছে একটা গ্রিক অক্ষর, এই গ্রিক অক্ষরকে একের ঘনমূলকে সূচিত করতে প্রকাশ করা হয়। দেখো এত বড় সংখ্যা না লিখে আমরা ওমেগা লিখে দেবো, এই এত বড় সংখ্যাটা না লিখে আমরা ওমেগা স্কয়ার লিখে দেবো। তাহলে তো বুঝতে পারছো যে ওমেগার মান হচ্ছে এইটা এবং ওমেগা স্কয়ারের মান হচ্ছে এইটা। বুঝতে কোনো অসুবিধা রইল না? এটাকে আমরা কি উচ্চারণ করব? ওমেগা উচ্চারণ করব। এটার নাম হচ্ছে ওমেগা, ওমেগা। তোমরা এটাকে ওমেগা বলে উচ্চারণ করবে। তাহলে দেখো একের তিনখানা ঘনমূল পেলাম, সেই তিনটে ঘনমূলের নাম কি? 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার। দেখো এই যে একের তিনটে ঘনমূল পেলাম 1 ওমেগা ওমেগা স্কয়ার, এদের মধ্যে সম্পর্ক রয়েছে। সম্পর্কগুলো আমরা নেক্সট টপিকে আলোচনা করব। তাহলে দেখো একের যে তিনটে ঘনমূল পেলাম, তিনটে ঘনমূলের প্রথম শর্ত কি হবে? দেখো প্রথম শর্ত হবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 কি করে আসছে? দেখো ওমেগার ভ্যালু কত হয়? ওমেগার ভ্যালু হয় -1
প্লাস I রুট ওভার 3 হোল বাই 2, এবং ওমেগা স্কয়ারের ভ্যালু কত হবে একটু আগে আমরা শিখেছি, ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 মাইনাস I রুট ওভার 3 হোল বাই 2। তাহলে দেখো তোমরা যদি এই সম্পর্কটার বাঁ দিকটায় 1 প্লাস ওমেগার পরিবর্তে এই মানটা এবং ওমেগা স্কয়ার পরিবর্তে এই মানটা বসিয়ে লসাগুর সাহায্যে সরল করো, তোমাদের সরলফল শূন্য বেরাবে। সেই জন্য 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা প্রথম শর্ত। এবার দ্বিতীয় শর্ত, ওমেগা তিনটে, এই একের যে তিনটে ঘনমূল 1 ইনটু ওমেগা স্কয়ার, তাহলে দেখো এই তিনটেকে গুণ করলে গুণফল আমরা কত পাবো? গুণফল পাবো আমরা a ওমেগা কিউব। ওমেগা কিউবের মান সব সময় 1 হবে। কিভাবে 1 হবে? দেখো তোমরা এখানে ওমেগা আর এখানে ওমেগা স্কয়ার, ওমেগা এবং ওমেগা স্কয়ারকে গুণ করলে ওমেগা কিউব পাবো। এবার ডান দিকের সংখ্যার সাথে ডান দিকের সংখ্যাটা গুণ করে নাও, তোমার সূত্রের সাহায্যে গুণ করে দেবো, তোমাদের সরলফল দেখবে 1 পাবে, 1। তাহলে সেই জন্য হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে 1। এবার শর্ট কোশ্চেন আছে যে ওমেগা টু দি পাওয়ার 400 এর মান কত, ওমেগা টু দি পাওয়ার 242 এর মান কত? তাহলে তোমরা সবসময় ওমেগা কিউবে ভেঙে নেবে, তাহলে ওমেগা কিউবের মান তোমরা 1 পুট করতে পারবে। যেমন তোমাদের আয়োটার ক্ষেত্রে I টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1 হয়, এখানে ওমেগা কিউবের মান 1 হয়। আরেকটা শর্ত আছে, ওমেগা যে কোনো, এই যে ওমেগা এবং ওমেগা স্কয়ার, এই ওমেগা এবং ওমেগা স্কয়ার হচ্ছে একের কাল্পনিক ঘনমূল আর 1 হচ্ছে একের বাস্তব ঘনমূল। তাহলে দেখো একের তিনটে ঘনমূল পাবো, তিনটে ঘনমূলের মধ্যে একটি হচ্ছে বাস্তব ঘনমূল এবং বাকি দুটো হচ্ছে কাল্পনিক ঘনমূল। কাল্পনিক ঘনমূলগুলো হচ্ছে ওমেগা এবং ওমেগা স্কয়ার, বাস্তব ঘনমূলটা শুধুমাত্র হবে ওমেগা। ওকে ডিয়ার স্টুডেন্ট, যে কোনো একটা কাল্পনিক ঘনমূলকে তোমরা যদি স্কয়ার করে দাও, এইটা যে তোমরা যদি স্কয়ার করো দেবে তোমরা এটা পাবে, এইটাকে যদি স্কয়ার করে দাও দেবে এটা পাবে। মানে একটাকে বর্গ করে দিলে অপর কাল্পনিক ঘনমূলটা ফিরে পাওয়া যায়। এটাও একটা সম্পর্ক যে ওমেগা, এই যে একের যে কাল্পনিক ঘনমূল আছে দুটো, কাল্পনিক ঘনমূলের যে কোনো একটাকে স্কয়ার করলে অপর কাল্পনিক ঘনমূলটা ফিরে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমরা একটা কোশ্চেন দেখছি যে এক্সাম্পল, যে ওমেগা টু দি পাওয়ার 242 এর মান কত? ওমেগা টু দি পাওয়ার 242। তাহলে দেখো যেহেতু ওমেগা কিউবের মান হচ্ছে 3 হয়, ওমেগা কিউবের মান হচ্ছে 3 হয়, তাহলে 242 কে তোমরা 3 দিয়ে ভাগ করে নাও। 242 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3 8 24, 2, এখানটা হবে এককের ঘরটা ভাগ করার জন্য আবার শূন্য খাওয়াতে হবে, 0 0। তাহলে ওমেগা টু দি পাওয়ার 242 টাকে আমরা কিভাবে লিখবো? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 80। তাহলে কত হলো? 240 হয়ে গেল। হয় ভাগ তো মিলেনি, 200টা ভাগ শেষ থাকবে। দুই ভাগশেষ থাকবে, তাহলে এই দুইটা আছে এখানে গুণ হবে, তাহলে ইনটু ওমেগা স্কয়ার। তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার 242 কে ভেঙে নিলাম, 242 কে আমরা 3 দ্বারা ভাগ করেছি, ভাগফল বেরিয়েছে 80, ভাগশেষ রয়েছে 2। তাহলে যেটা ভাগফল বেরিয়েছে ওমেগা টু দি পাওয়ার সেটা করে নিয়েছি, আর যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে পাশে গুণ করে নেব ওমেগা টু দি পাওয়ার। যেহেতু ওমেগা কিউবের মান হচ্ছে 1, সেই জন্য এটা আমরা লিখে নেব ওমেগা টু দি পাওয়ার 80, এই 1 টু দি পাওয়ার 80 ইনটু ওমেগা স্কয়ার। তাহলে এটা ভ্যালু পেয়ে যাব আমরা ওমেগা স্কয়ার, কারণ এই পোরশনটা তো পুরোটা 1, ওমেগা 1 এর সূচক যাই হোক না কেন 1 আসবে, সেই জন্য 1 গুণিতক ওমেগা স্কয়ার সমান পেয়ে যাব আমরা ওমেগা স্কয়ার। ওকে ডিয়ার স্টুডেন্ট, বুঝতে কোনো অসুবিধা হলো না? তাহলে কমপ্লেক্স নাম্বার তোমাদের পুরোটাই কমপ্লিট। এবং এখানে হচ্ছে আর্গুমেন্টের কিছু
শর্ত রয়েছে, সেই শর্তগুলো আরেকবার দেখে নাও। দেখো আর্গুমেন্টে কিছু ধর্মাবলী কি কি আছে। আর্গুমেন্টের ধর্মাবলী হচ্ছে আর্গুমেন্ট z1 z2 মানে হচ্ছে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস 2n পাই, যেখানে আমরা পাবো n বিলংস টু z, এটা n না, এটা z। এবার একই নিয়মে আর্গুমেন্ট z1 বাই z2, তাহলে ভাগের ক্ষেত্রে হবে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু z। আর্গুমেন্ট z টু দি পাওয়ার n, এটা পাবো আমরা হচ্ছে n গুণিতক আর্গুমেন্ট z। দেখো z কাল্পনিক, z যদি জটিল রাশিটা বিশুদ্ধ কাল্পনিক হয়, মানে বিশুদ্ধ কাল্পনিক আমরা পিওরলি ইমাজিনারি এবং পিওরলি রিয়েল আমরা সম্পর্কে জেনেছি। z সমান যদি x প্লাস iy, এটা তো আমাদের কোনো জটিল রাশি, যদি বাস্তব পার্টটা শূন্য হয় মানে 0 প্লাস iy, 0 প্লাস iy হচ্ছে পিওরলি ইমাজিনারি, মানে হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক। যদি হয় সেক্ষেত্রে আর্গুমেন্ট z আমরা পাবো প্লাস মাইনাস পাই বাই 2। z যদি বিশুদ্ধ বাস্তব হয়, z বিশুদ্ধ বাস্তব মানে হচ্ছে কাল্পনিক পার্টটা থাকবে না, শুধুমাত্র রিয়েল পার্ট থাকবে, z ইজ ইকুয়াল টু x। যদি বিশুদ্ধ বাস্তব হয় তাহলে আর্গুমেন্ট z আমরা পাবো 0 অথবা পাই। এখানে পাই মানে প্লাস হয়ে যাচ্ছে, কারণ রেঞ্জটা তো আমরা এরকম আছে, রেঞ্জটা আমাদের আছে, কারণ আর্গুমেন্ট নির্ণয় রেঞ্জ হচ্ছে মাইনাস পাই ওপেন ইন্টারভ্যাল টু প্লাস পাই ক্লোজ ইন্টারভ্যাল। যেহেতু প্লাস পাই ক্লোজ ইন্টারভ্যাল আছে তার মানে আমরা প্লাস পাইটাকে ইনক্লুড করতে পারবো, যেহেতু মাইনাস পাই ওপেন ইন্টারভ্যাল আছে তাহলে মাইনাস পাইটা বাদ দিতে হবে, বাদ দিয়ে নেওয়া হয়, সেজন্য এটা 0 আর পাই পাবো। আর্গুমেন্ট z, এটা আর্গুমেন্ট z টু দি পাওয়ার বার হবে, এটা অনুবন্ধী, অনুবন্ধী জটিল রাশির আর্গুমেন্ট হবে মাইনাস আর্গুমেন্ট z। এগুলোই হচ্ছে আমাদের আর্গুমেন্টের কিছু ধর্ম, এই ধর্মগুলো তোমাদের কাজেও লাগতে পারে এইচএসে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে শেষ তোমাদের কমপ্লেক্স নাম্বার, আমরা দুটো লেকচারে কমপ্লিট করে নিয়েছি। তোমরা যদি ফার্স্ট লেকচার সম্পর্কে জানতে চাও তোমরা ইউটিউবে যাও, সেখান থেকে স্টুডায়ার ইউটিউব চ্যানেল থেকে তোমরা কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট লেকচার দেখতে পাবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা স্টুডায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আরো নতুন নতুন ফ্রি ভিডিও পাওয়ার জন্য। আর স্টুডায়ার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং সেখান থেকে আরো ব্যাচ জন্য তোমরা এনরোল করে নাও। তো বেস্ট অফ লাক ডিয়ার স্টুডেন্ট।